হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? দ্বিমেরু কেন্দ্রিকতা। দ্বিমেরু কেন্দ্রিকতা। আর দ্বিমেরু কেন্দ্রিকতা বিষয়টা কি একটু বুঝে নাও। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মতাদর্শগত বিরোধকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয়েছিল? একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। এই দুজনদের মধ্যে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার হয়েছিল, ঠিক আছে, যেটা 1945 সালের পরে শুরু হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ারটা শুরু হয়েছিল। ফলে সমগ্র বিশ্ব দুটো মেরুতে ভাগ হয়ে যায়। একদিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হচ্ছে পুঁজিবাদী জোট, আরেকদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে হচ্ছে সমাজতান্ত্রিক জোট। এই যে বিশ্বটা পুরো ভাগ হয়ে গেল দুটো ভাগে, এটাকেই দ্বিমেরু কেন্দ্রিকতা বলা হচ্ছে। দেখো, ভালো করে তোমরা বুঝতে পারবে, ক্লাসটা পুরো দেখো। তারপরে এই শীতল যুদ্ধের সময় বা ঠান্ডা যুদ্ধের সময় দুটি পরাশক্তি কারা ছিল, অর্থাৎ দুটি শক্তিশালী রাষ্ট্র কারা ছিল? তোমাদের এখনই বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন আছে, আয়রন কার্টেন শব্দটি মানে কোন সময়ের সাথে সম্পর্কিত? ঠিক আছে, এটা কোন সময়ের সাথে সম্পর্কিত? শীতল যুদ্ধ অর্থাৎ ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের সঙ্গে। নিম্নলিখিত কোনটি শীতল যুদ্ধের প্রত্যক্ষ ফল ছিল না? জাতিসংঘ এটা প্রত্যক্ষ ফল ছিল না। নাটো, ওয়ারস প্যাক্ট, এইগুলো, কোরিয়ার যুদ্ধ, এইগুলো হচ্ছে কোল্ড ওয়ারের প্রত্যক্ষ ফল ছিল, তবে জাতিসংঘ এটা ছিল না। এই জাতিসংঘ তোমাদের পরে জানবে জাতিসংঘ কি। বার্লিন প্রাচীর কবে ভেঙে দেওয়া হয়? 1989 অর্থাৎ 1989 সালে। কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বার্নার্ড বারুচ প্রথম শব্দটা ব্যবহার করে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। দেখো, নিম্নলিখিত কোনটি শীতল যুদ্ধের সময় প্রক্সি ওয়ারের উদাহরণ? ভিয়েতনাম যুদ্ধ। নেক্সট আছে, দেখো, ন্যাটো কবে তৈরি হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে ন্যাটো তৈরি হয়েছিল। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি হয়েছিল, মনে রাখবে। আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে হয়েছিল ওয়ারাস। দেখো, পরের প্রশ্নই আছে, ওয়ারাস জোট প্রধান উদ্দেশ্য কী ছিল? সামরিক প্রতিরোধ গড়ে তোলা। এটা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন আছে, কোন ঘটনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শীতল যুদ্ধের সমাপ্তি ঘটেছিল বলে মনে করা হয়? দেখো, সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। এটা হয়েছিল কবে? 1991, ঠিক আছে, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল। তারপরে দেখো, দ্বিমেরু কেন্দ্রিক বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? এবার বলি, এই দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব মানে বুঝে গেছো যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। এই করে ঠান্ডা যুদ্ধের সময় পুরো বিশ্বটা দুটো মেরুতে ভাগ হয়ে যায়। বিশ্বের প্রায় বেশ কিছু দেশ এই দুটো জোট থেকে নিজেদের আলাদা রেখেছিল, ঠিক আছে, নিজেদের আলাদা রেখেছিল। সেইটাকেই বলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। অর্থাৎ এই যে বিশ্ব দুটো জোটে ভাগ হয়ে গেল, সে কোনো জোটে না গিয়ে তারা স্বাধীন অর্থাৎ পৃথক থেকেছিল, নিজেদের পৃথক রেখেছিল, নিজেদের পৃথক রাখার জন্য আন্দোলন করেছিল, সেটাকেই জোট নিরপেক্ষ আন্দোলন বলছে। আর ভারতেই জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত করেছিল জওহরলাল নেহরু, ঠিক আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তারপরে প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় কাকে? জওহরলাল নেহরুকে। তারপরে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? সেটা বেলগ্রেডে হয়েছিল। তারপরে, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্র নয়? মার্কিন যুক্তরাষ্ট্র জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্র নয়। সোভিয়েত ইউনিয়নের পতন কবে হয়? এটা তোমরা আগেই জেনেছো যে 1991। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রধান কারণ অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। দ্বিমেরু কেন্দ্রিকতার অবসানের পর আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক মেরু কেন্দ্রিকতা, ঠিক আছে। দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান হলো, অর্থাৎ দুটো বিশ্বের শক্তি ছিল, একটা মার্কিন যুক্তরাষ্ট্র, একটা সোভিয়েত ইউনিয়ন। 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্র মানে সোভিয়েত ইউনিয়ন শেষ, তখন কে একাই রাজা মার্কিন যুক্তরাষ্ট্র, এটাই ছিল, ঠিক আছে। এটাই এক মেরু কেন্দ্রিকতার শুরু হয়েছিল। তারপর বলছে, দ্বিমেরু কেন্দ্রিক বিশ্বে অবসান কোন দেশের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়? এখনই তোমরা সেটা শিখলে যে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে, জোট নিরপেক্ষ আন্দোলনে বর্তমান সদস্য রাষ্ট্র কত? 120 সদস্য রাষ্ট্র। পেরেস্তোইকা ও গ্লাসনস্ত কোন সোভিয়েত নেতার নীতি?
মিখাইল গর্বাচেভ, মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1939, আর চলেছিল কত? 1945 পর্যন্ত। আর তারপরে কি হয়েছিল বললাম? ঠান্ডা যুদ্ধের শুরু হয়েছিল, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে এগুলো। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়েছিল? এখানে হবে, এটা জাতিসংঘ হবে না, এটা সম্মিলিত জাতিপুঞ্জ হবে। জাতিসংঘটা কি প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল। তারপরে দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা বর্তমানে হ্রাস পেয়েছে, কারণ ওপরের সবগুলো। নেক্সট প্রশ্ন আছে, এটা দাঁতাত, এর উচ্চারণটা হবে দাঁতাত, ডেন্টাত নয়, দাঁতাত। দাঁতাত শব্দটি কোন সময়ের সাথে যুক্ত? শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত। আর দাঁতাত কথার অর্থ হচ্ছে উত্তেজনাকে প্রশমন করা। ঠিক আছে, মনে রাখবে, উত্তেজনাকে প্রশমন করা। সিয়াটো কোন পরাশক্তির নেতৃত্বে সামরিক জোট? সিয়াটো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটো, সিয়াটো, সেন্টো এই সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রই তৈরি করেছিল। পরে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল ধারণা কি? দেখো, সামরিক জোট থেকে দূরে থাকা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। নেক্সট হচ্ছে কোন বছরকে আন্তর্জাতিক রাজনীতিতে বিপ্লব এর বছর হিসাবে ধরা হয়? 1900 দেখো 89। দ্বিমেরু কেন্দ্রিক বিশ্বের ভারসাম্য রক্ষার প্রধান উপায় কি? ভারসাম্য রক্ষার প্রধান উপায় হচ্ছে সামরিক জোট গঠন ও প্রতিযোগিতা। জোট নিরপেক্ষ আন্দোলনের ভবিষ্যৎ, এটি উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে কাজ করবে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর।